আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম সাসপেন্স ড্রামা মুভিটার নাম আভিহিতাম, যার বাংলা অর্থ অবৈধ সম্পর্ক। একটি গ্রাম যেখানে পরকীয়া এখন মহামারীর মতো, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন গভীর রাতে জঙ্গলের অন্ধকারে এক ভাবিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলল এক কিশোর। সমস্যা একটাই, অন্ধকারে মুখ দেখা যায়নি, দেখা গেছে শুধু গায়ের ব্লাউজ। আর সেই ব্লাউজের মাপ দেখেই গ্রামের এক দর্জি দাবি করলো সে চিনে ফেলেছে সেই নষ্ট ভাবিকে। শুরু হলো এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। কিন্তু বাথরুমের দরজা খুলতেই বেরিয়ে এলো এমন এক সত্য যা পুরো গ্রামের মানুষের পায়ের তলার মাটি একেবারে সরিয়ে দিল। কে সেই নারী? তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। গ্রামের পুরুষরা মিলে কি রকম ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করলো এক গৃহবধূকে হাতে নাতে ধরার জন্য। মুভির শুরুতেই দেখি রাতের বেলা কয়েকজন শ্রমিক ধান ক্ষেতের পাশে বসে লাল পানি খাচ্ছে আর এলাকার ভাবিদের পরকীয়া নিয়ে গল্পগুজব করতেছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। ঠিক সেই সময় একজনের বাড়ি থেকে কল আসে। বউ বারবার কল দিচ্ছে বাড়ি আসবে কখন এইটা জানতে। আরেকজন বলে, তুই বাড়িতে বলে আসলে না কেন, ফিরতে দেরি হবে। তখন সে বলে, আরে আমার ফিরতে দেরি হবে বলে আসলে দেখা যাবে সে আরেকজনের সাথে প্ল্যান সেট করে ফেলেছে। এই কথা শুনে সবাই খুব হাসাহাসি করে এবং আড্ডা শেষ করে উঠে যায়। এই শ্রমিক দলেরই একটা বেকার বন্ধু প্রকাশ। না আছে কোনো কাজ, না আছে বউ, সারাদিন বেকার ঘুরে ঘুরে সবার কাছে ধান্দাবান্দি করে চলাই তার একমাত্র কাজ। তো প্রকাশ মাল খেয়ে বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে কি যেন দেখে থমকে যায়। সে আরেকটু কাছে এসে ভালো করে খেয়াল করলে দেখে একটা ছেলে ও একটা মেয়ে জঙ্গলের মধ্যে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। কাজ শেষে মেয়েটি চলে যায় আর ছেলেটি তার নিজের বাড়ির দিকে ফিরতে থাকে। তো প্রকাশ ছেলেটির ফেস দেখে বলে, আরে এটা তো মশলা মাখানো মিলের বিনোদ, এই শালা দেওয়াল টপকে এইসব কাণ্ড করতে আসে। শালা তো দেখি বিরাট খেলোয়াড়, কিন্তু মেয়েটা আসলে কে ছিল? এমন সময় প্রকাশ লক্ষ্য করে দেখে, আরে এটা তো মাধব আঙ্কেলের বাড়ি। ছি 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 ছি, ভদ্রলোকের ঘরে এসব কি চলতেছে? ব্যাস, সকাল হলেই দেখি উত্তেজনা সামলাতে না পেরে প্রকাশ সকাল সকাল ভিনু দর্জির বাড়িতে চলে এসেছে। ভিনু হলো প্রকাশের এটিএম বুথ, মানে এই হালার যখনই টাকা লাগে তখনই ভিনুর কাছ থেকে ধার নেয়। তোর প্রকাশকে ভিনুর বউ যমুনা বলে, কি ব্যাপার প্রকাশ, কই থাকো? তোমাকে আজকাল দেখাই যায় না যে। এই তো ভাবি আসি, আপনাকেও তো দেখি না। দেখবে কিভাবে, সারাদিন বাসায় থাকি, তোমার ভাই তো কোথাও নিয়েও যায় না। ভিনু বের হয়ে আসলে প্রকাশ বলে, ভাইয়া তোমার সাথে একটা জরুরি কথা আছে। কিন্তু ভিনুর হাতে সময় নেই, তাই সে প্রকাশের সাথে কথায় জড়াতে না চাইলে প্রকাশ বলে, আচ্ছা একটা কথা বলো, মাধব আঙ্কেল তো তোমার খুব কাছের মানুষ, তাই না? মাধব আঙ্কেলের কথা শুনে ভিনু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। এরপর বাড়ি থেকে বের হয়ে প্রকাশ ভিনুকে গত রাতের সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে ভিনু চিন্তায় পড়ে যায়। প্রকাশ বলে, হিরোকে তো চিনেছি, কিন্তু বুঝতেছি না নায়িকাটা কে। আমাদের নির্মলা ভাবি না তো? ভিনু রেগে গিয়ে বলে, শালা আর একবারে এরকম উল্টাপাল্টা কথা বললে আমি তোর জিব্বা কেটে ফেলবো। প্রকাশ বলে, ওকে ঠিক আছে, বিশ্বাস করার দরকার নেই, কিন্তু মাধব আঙ্কেলের বদনাম হলে তখন যেন আমাকে দোষ দিও না। এবার তো ভিনু টেনশনে পড়ে যায়। সে তাহলে এখন কি করবে? কোনো কুলকিনারা খুঁজে পায় না, কারণ ওই বাড়িতে একমাত্র যুবতী মেয়ে তো শুধু নির্মলাই আছে। তাই ভিনুর নির্মলাকে সন্দেহ হতে থাকে। তখন প্রকাশ বলে, এত চিন্তা করার দরকার নেই, আমার মনে হচ্ছে ওরা রোজ রাতে এই কাণ্ড করে, তাই শিওর হতে চাইলে আজকে রাতে চলো আমার সাথে। দৃশ্য পরিবর্তন হলে দেখি রাতের বেলা প্রকাশ ভিনুকে সাথে নিয়ে সেই জঙ্গলে ওই জায়গাতে আসতেছে। তো প্রকাশ ভিনুকে সেই জায়গাতে নিয়ে এসে বলে, একটু অপেক্ষা করে দেখো, ওরা দুজনেই এখানে চলে আসবে। কিন্তু সময় চলে যাচ্ছে, কই কেউ তো আসছে না। ওদিকে মাধব আঙ্কেলের বাড়ি থেকে টিভি সিরিয়ালের শব্দ শোনা যাচ্ছে, মানে নির্মলা ভাবি টিভি দেখতেছে, যা থেকে মনে তো হচ্ছে না নির্মলা ভাবি এসবের সাথে জড়িত। কিন্তু একটু পর হঠাৎ মাধব আঙ্কেলের বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়, মানে নির্মলা ঘুমোতে যাচ্ছে। এদিকে তাদের পোষা কুকুর টাইগার বাড়ি পাহারা দিচ্ছে। এইসব দেখে ভিনু বলে, তুই কি শিওর গতকাল এখানে ঘটনাটা ঘটেছিল? প্রকাশ বলে, ভাই 100% শিওর, এইখানেই ঘটেছিল। তখন নির্মলার বেডরুমের লাইট জ্বলে ওঠে এবং কয়েক সেকেন্ড পরে সেটা আবার বন্ধ হয়ে যায়। এরপর
ভিনু বলে, প্রকাশ এখান থেকে তো মেয়েটির চেহারা একদম দেখতে পাচ্ছি না। এটা শুনে প্রকাশ ভিনুকে আরও সামনে এগিয়ে নিয়ে আসে, কিন্তু এখানেও সেম প্রবলেম, এরা কিছুতেই মেয়েটির ফেস দেখতে পাচ্ছে না। তো এরা দুজন ফেস বোঝার চেষ্টা করছে, এমন সময় ছেলে ও মেয়েটি হঠাৎ বাসার ভেতরে চলে যায় ও বাথরুমের আলো জ্বলে ওঠে। প্রকাশ বলে, ভাই গত রাতে তো এরা বাইরেই সব করছিল, আজকে ভিতরে গেল কেন? ভিনু বলে, ওসব রাখ, চল আরও এগিয়ে যাই, যেভাবেই হোক মেয়েটির ফেস দেখতেই হবে। এই কথা শুনে প্রকাশ ভিনুকে বাড়ির আরও কাছে নিয়ে আসলে এরা অধীর আগ্রহে মেয়েটির বের হওয়ার অপেক্ষা করতে থাকে। রোমান্স শেষ হলে ছেলে ও মেয়েটি বের হয়। তো দুজনে দুদিক চলে যেতে থাকলে প্রকাশ বলে, ভাই মেয়েটির চেহারা দেখলে? ভিনু বলে, চেহারা তো দেখতে পাইনি, তবে সাইজ দেখেই বুঝেছি এটা নির্মলা ছাড়া আর কেউ নয়। প্রকাশ বলে, আরে বাহ ভাই, সাইজ দেখে চিনে ফেলেছো? তখন ভিনু বলে, আরে গাধা, আমি গ্রামের একমাত্র দর্জি, আর নির্মলার ব্লাউজ আমি সেলাই করি। 14, 36, 30। ব্যাস। দৃশ্য পরিবর্তন হলে দেখি নিজের কথার সত্যতা প্রমাণের জন্য ভিনু প্রকাশকে তার দোকানের অর্ডার খাতা বের করে দেখায়, কিন্তু প্রকাশ খাতায় থাকা নির্মলার সাইজ দেখে বলে, ভাই এখানে তো সাইজ লেখা 14, 34, 30, কিন্তু তুমি তো ওই মেয়ের ফিগার দেখে বললে 14, 36, 30, মানে খাতা থেকে ওই মেয়ের 2 সাইজ বেশি মোটা। এইটা শুনে ভিনু বলে, আরে ওর এই ব্লাউজটা বানিয়েছিল আজ থেকে কয়েক মাস আগে, আর জানিসই তো গ্রামের মেয়েরা বেশি খায়, বসে বসে সারাদিন টিভি সিরিয়াল দেখে, তাই এদের সাইজ বেড়ে যায়। বিশ্বাস না হলে দাঁড়া, তোকে প্রমাণ দেখাচ্ছি। এই বলে ভিনু গ্রামের অন্য সব মেয়েদের আগের ব্লাউজ সাইজ এবং কয়েক মাস পরের ব্লাউজের সাইজ দেখিয়ে বলে, দেখ আগে থেকে 2-3 ইঞ্চি সাইজ বেশি হয়েছে না? এই কথা শুনে প্রকাশ অবাক হয়ে বলে, ও ভাইয়া, তুমি তো দেখছি মারাত্মক মানের ব্রিলিয়ান্ট। ভিনু বলে, শোন, নারী ধোকা দিতে পারে, কিন্তু এই ইঞ্চি টেপ কখনো ধোকা দেয় না, বুঝেছিস? শাবাশ বেটা। দৃশ্য পরিবর্তন হয়ে সকালে আসলে দেখি প্রকাশ আর ভিনু তার দোকানে বসে নির্মলাকে নিয়ে আলাপ করছে। প্রকাশ বলে, ভাই দ্রুত মাধব আঙ্কেলকে বিষয়টা জানাও, কিন্তু মাধব আঙ্কেল বুড়ো মানুষ, শুনে আবার হার্ট অ্যাটাক করে কিনা, তাই ভিনু তাকে জানাতে রাজি হয় না। তখন প্রকাশ বলে, তাহলে নির্মলা ভাবির হাজবেন্ড মুকুলকে সরাসরি জানাও, কিন্তু একজন হাজবেন্ডের কাছে কি তার বউয়ের এসব কথা বলা যায়? তাহলে মুরালিকে অন্তত জানাও, কাউকে না কাউকে তো জানাতেই হবে, তাই না? ভিনুরও মনে হয় সব দিক থেকে বিবেচনা করে মুরালিকে জানানোটাই সবচেয়ে ভালো হবে। মুরালি হলো মুকুলের ছোট ভাই, মানে নির্মলা ভাবির দেবর। তারা দুই ভাই শহরে বাবার কাঠমিস্ত্রির দোকানে কাজ করে। এরা মুরালিকে ফোন করে সব বলতে শুরু করে। এরপর মুরালি এসে তার বাবাকে বলে, বাবা ভিনু কল দিয়েছিল, সে বলল বিনোদের সাথে নাকি নির্মলা ভাবিকে তারা বাজে কাজ করতে দেখেছে। মাধব আঙ্কেল হয়তো বিশ্বাসই করতো না, কিন্তু ভিনু বলছে শুনে সে আর অবিশ্বাস করতে পারে না। তো এইসব শুনে আঙ্কেলের মুকুলের জন্য খুব খারাপ লাগে। ছেলেটা রাত দিন কাজে ডুবে থাকে, আর ওদিকে বউ এইসব করে বেড়াচ্ছে। তখন আঙ্কেল মুরালিকে বলে, শোন, মুকুলকে এক্ষুনি কিচ্ছু বলার দরকার নেই, আগে তুই বাড়ি গিয়ে খোঁজ নে এই ঘটনা সত্যি কি না। তাছাড়া বিনোদের সাথে তো তোর আগে থেকেই একটা সমস্যা চলছে, সেটার কারণে মাথা গরম করে কিছু বলে ফেলিস না, যা করবি বুঝে শুনে করবি, আর কিছু না বুঝলে আমাকে জানাবি, ঠিক আছে? দৃশ্য পরিবর্তন হলে দেখি মুরালি শহর থেকে সে তার বন্ধু নীতিশকে নিয়ে সোজা ভিনুর দোকানে এসেছে। মুরালি বলে, সবই বুঝলাম, কিন্তু ঘটনা সত্য কিনা এটা কনফার্ম হবো কিভাবে? তখন ভিনু বলে, দেখ ভাই, তুই এসেই পড়েছিস, তাই ঘটনাটা কি সেটা তুই রাতে নিজের চোখেই দেখবি, যেন পরে আমাকে আবার দোষ দিতে না পারিস। এই কথা বলে ভিনু ওদের দুজনকে দোকানের ভেতরের রুমে বসিয়ে রেখে কাজে চলে যেতে ধরে, কিন্তু এরপর জানলা দিয়ে বলে, আচ্ছা শোন, বিনোদের সাথে তোর আগের শত্রুতাকে এই ঝামেলার মধ্যে টেনে আনিস না। এই কথা বলে ভিনু চলে যায়। ওদিকে মুকুল তার এক কর্মচারীকে দিয়ে তার বউয়ের জন্য তার পছন্দের রঙের শাড়ি আনিয়েছে। সে খুব খুশি হয় যে সে এবার বাড়ি ফিরে এই শাড়িটা সে তার আদরের বউ নির্মলাকে গিফট করবে। আর তার বাবা মাধব একটু দূরে বসে তার সহজ সরল ছেলের এমন আবেগ দেখে আফসোস করতে থাকে। দৃশ্য পরিবর্তন হলে দেখি ভিনু প্রকাশকে বলতেছে, আমার মনে হয় মুরালি রাগের মাথায় শেষমেশ কিছু গোলমালই পাকিয়ে ফেলবে। তখন প্রকাশ বলে, আচ্ছা ভাই, মুরালি বিনোদের উপর এত খেপা কেন? তখন ভিনু বলে, সে এক লম্বা ইতিহাস। অনেক বছর আগে একসময় বিনোদ আর মুরালির পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রে মাধব আঙ্কেলের বাবা বিনোদের পরিবার থেকে টাকা নিয়ে কিছু জমি বিক্রি করে দেয়, কিন্তু এই কথা সে বাসার কাউকে বলেনি। যেদিন কাগজপত্র সাইন করার কথা সেদিন বুড়া হঠাৎ করে মারা যায়। এরপর বিনোদের পরিবার এসে বলে মাধব আঙ্কেলদের বাথরুম তাদের জমিতে পড়েছে, কিন্তু মাধব তো সেটা মানতেই রাজি না। এই নিয়ে ঝগড়া লেগে যায়। এরপর থেকে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকে। তখন প্রকাশ হারামজাদা বলে, এই কারণেই তো বিনোদ প্রতিদিন মাধবের বাথরুমে গিয়ে তাকদুম করে প্রতিদিন একটু একটু করে তাদের পাওনা শোধ করছে। বোঝেন ব্যাপারটা? দৃশ্য ভিনুর টেলারের দোকানে আসলে দেখি মুরালি আর নীতিশ সেখানে বসে অপেক্ষা করছে। আশা রাখি ওই দুইটাকে আজকে হাতে নাতে ধরে ফেলবো। মুরালি বলে, না, আগে ভাইয়াকে জানাবো, তারপর দেখি কি করা যায়। তখনই নীতিশের বোন নিশা ফোন করে বলে, কিরে তুই বাসায় কখন আসবি? নীতিশ বিরক্ত হয়ে বলে, আমি যখন ইচ্ছা তখন আসি, তোরা তো মাথা ব্যথা কিসের? ঘরে কোনো কাজ নেই তোর? নিশা বলে, আমি তো তোর জন্য খাবার রাখবো কিনা সেটা জানতে ফোন করেছি। খাবার টাবার রাখতে হবে না, তুই ফোন রাখ,
তার মানে তুই রাতে আসবি না, তোর কাছে বলতে হবে নাকি? ফোন রাখ। নিশা ফোন রেখে কিছু একটা ভাবতে থাকে। নীতিশ মুরালিকে বলে, কি এক যন্ত্রণা, কোথাও বের হলেই শুধু ফোন দিতে থাকে। কখন ফিরবে, রাতে ফিরবে কিনা, বালটার বিয়ে হচ্ছে না, বিয়েটা হলে বেঁচে যেতাম। তখন ভিনু এসে বলে, টাইম হয়ে গেছে, চলো সবাই বের হই। মুরালি বলে, ওখানে সিনেমা চলছে নাকি, সবাইকে সেটা দেখতে যেতে হবে, আমি আর নীতিশ যাবো, তোমরা এখানেই থাকো। সে নীতিশকে নিয়ে অভিযানে যাবে, কিন্তু একটা জিনিস বুঝে আসতেছে না, তা হলো এত কিছু ঘটে যাওয়ার পরেও কুকুর কেন চিল্লায় না। প্রকাশ বলে, ওই শালা কুকুরকে কি যেন একটা দেয়, ওইটা খেলে কুকুর আর কোনো সারা শব্দ করে না। তখনই মেয়েদের সবচেয়ে পছন্দের সিরিয়াল পঞ্চমী শুরু হয়ে গেলে আশেপাশের বাড়ি থেকে তার থিম মিউজিক শোনা যায়। ভিনু বলে, ওই তো সিরিয়াল শুরু হয়েছে, এরপরই আসল খেলা শুরু, তোমরা তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, আমি যেভাবে বলে দিয়েছি সব কিছু সেভাবেই করবে, ঠিক আছে? মুরালি হ্যাঁ বলে নীতিশকে নিয়ে বেরিয়ে পড়ে। দৃশ্য চলে আসে মুরালির বাড়ির পাশে সেই জঙ্গলে। সে আর নীতিশ ভিনুর কথা মতো কলা গাছের নিচে এসে বসেছে। ভিনু বলে দিয়েছিল সিরিয়াল শেষ হওয়ার 5 মিনিট পর নির্মলার লাইট অন করবে এবং 2 মিনিট পরে সেটা বন্ধ করে দেবে। এবার এরা দুজন সেইটা ঘটার অপেক্ষা করতে থাকে। এবার ভিনু বলেছিল 20 সেকেন্ড পর বাথরুমের কাছে নির্মলা আসবে। এবার এরা দুজন সেইটা ঘটার অপেক্ষা করতে থাকে। কিন্তু একই বাকি সব তো ঠিকভাবেই যাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে বিনোদ আসছে না। এদিকে অপেক্ষা করতে করতে মেয়েটি চলে গেল। ওদিকে প্রকাশ কোনো আপডেট না পেয়ে অস্থির হয়ে বলে, ভিনু ভাই চলেন আমরা দেখতে যাই। ভিনু বলে, আরে বেটা একটু অপেক্ষা কর। প্রকাশ বলে, আমার তো ঘরে বউ নেই যে তাড়াতাড়ি ফিরতে হবে, কিন্তু তোমার বউ মানে যমুনা ভাবি কিন্তু বাসায় একা আছে। এই কথা শুনে ভিনু বলে, আরে তাই তো, আমার বউ না জানি আবার কার সাথে কি করছে। তাই ভিনু দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। ভিনু বাসায় এসে দেখে সত্যি সত্যি যমুনা ঘরে নেই। ভিনুর তো মাথায় খারাপ হয়ে যায়, তার উপর আবার সে খেয়াল করে বারান্দায় ব্লাউজ ঝুলতেছে। এসব দেখে সে বুঝে যায় কাম সারছে, তার বউ নিশ্চয়ই কারোর সাথে জঙ্গলে গেছে। তখনই যমুনা এসে বলে, ঘরের লাইট নষ্ট হয়ে গেছিল, অন্ধকারে ভয় লাগছিল, তাই শরদা দিদির বাসায় গিয়েছিলাম। ভিনু বলে, আমাকে ফোন করতে? এমন ভাবে বলছো যেন ফোন করলেই ছুটতে আসতে। এই বলে যমুনা রুমের দিকে গেলে ভিনু ব্লাউজের দিকে তাকিয়ে বলে, অকারণে আমার বেবিটাকে সন্দেহ করছিলাম। এই বলে ভিনু খুশি হয়ে বাসায় ঢুকে পড়ে। দৃশ্য পরিবর্তন হলে দেখি সকালবেলা ভিনু আর প্রকাশ রাতের আপডেট নেওয়ার জন্য তাড়াহুড়ো করে মুরালির বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে ঢুকতেই তাদের দেখা হয়ে যায় মুরালির মা সরোজিনী আন্টির সাথে। ভিনু বলে, আন্টি মুরালি বাসা আছে? আন্টি বলে, হ্যাঁ, কালকে রাতে 1টার সময় চোরের মতো এসে দরজা নক করেছে। তখন ভিনু বলে, শহর থেকে আসার সময় বাস পাইনি তো, তাই দেরি হয়ে গেছে। তখন আন্টি বলে, এসব কিছুই না, ওদের বাপ ছেলের একই অবস্থা, বাড়িতে আসার আগে একবার জানানো দরকার, মনেই করে না। ওদের কাছে ঘরের মেয়ে মানুষ শুধু একটি রুটি বেলার মেশিন। এরপর ওরা বাড়ির পেছনে গিয়ে দেখে মুরালি ব্রাশ করতে করতে কেন জানি বাথরুমের সেই সিটকে নিয়ে মাপঝোপ করছে। ভিনু বলে, কালকে কি হলো এটা চিন্তা করে আমার সারা রাত ঘুম হয়নি, এখন তাড়াতাড়ি বল কি দেখি। মুরালি বলে, অমন কিছু হয়নি, বিনোদ তো আসেই নেই। ভিনু বলে, তাহলে তো মিটেই গেল, এই বিষয়টা এখানেই শেষ, ক্লোজ। আর হ্যাঁ, এটা আমরা দুজন ছাড়া আর কেউ জানি না, আমরা এটা এখানেই ক্লোজ করে দিলাম। এই বলে ভিনু যেতে ধরলে মুরালি বলে, ভাইয়া বিনোদ আসেনি, কিন্তু ও ঠিকই এসেছিল। এইটা শুনে এরা আবার কেসটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে যায়। এমন সময় ঘরের ভিতর থেকে নির্মলা ভাবি তার শাশুড়িকে বলে, মা গমের বস্তা কোথায় রেখেছেন? আমি বিনোদের মিলে আটা ভাঙাতে যাচ্ছি, বস্তা দেন। এইটা শুনতেই প্রকাশ মুরালিকে বলে ওঠে, বিনোদের মিলে যাচ্ছে? আর এইটা শুনে মুরালি রেগে মেগে বলে, বিনু ভাইয়া খেলা এখনো শেষ হয়নি। এই বলে মুরালি দৌড়ে গিয়ে ঘর থেকে একটা জামা পরে বেরিয়ে আসে। এরপর তারা তিনজন মিলে লুকিয়ে লুকিয়ে নির্মলাকে ফলো করতে থাকে। মানে এরা এইভাবে নির্মলাকে ফলো করে বিনোদের মিল পর্যন্ত যাবে এবং লুকিয়ে লুকিয়ে দেখবে কি ঘটে। ওরা দেখে নীতিশের বোন নিশাও বিনোদের মিলে এসেছে। নিশা চলে গেলে নির্মলা এসে বিনোদের সাথে কথা বলতে থাকলে এরা তিনজন দূর থেকে বোঝার চেষ্টা করে ওরা দুজন আসলে কি নিয়ে আলাপ করতেছে। তখন প্রকাশ বলে, আমি কারো ঠোঁট নাড়ানো দেখলেই বুঝতে পারি কি বলতেছে, তাই আমি কাছে গিয়ে দুজনের ঠোঁট নাড়ানো দেখে আসি। এই বলে প্রকাশ কাছে যায় আর নির্মলা ও বিনোদনের ঠোঁট নাড়ানো দেখে অনুমান করে নির্মলা বলতেছে, কালকে রাতে আসুনি কেন? কালকে আমার মুড ভালো ছিল না, আজকে আসবো। না 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 না, আজকে এসো না, আজকে মুরালি বাসায় আছে। তো প্রকাশ ফিরে এসে এসব জানালে ভিনু বলে, দূর, ওরা নিশ্চয় অন্য কিছু বলছিল,
তুই শুধু শুধু আগুনে ঘি ঢালছিস। মুরালি বলে, প্রকাশের কথা বিশ্বাস না করলেও এই দুজনের মধ্যে কিছু একটা যে চলতেছে তা বুঝতে পারছি। এই বলে পরিবারের সম্মানের কথা ভেবে মুরালি খুব চিন্তিত হয়ে পড়লে ভিনু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই এত টেনশন করিস না, মুকুলকে জানিয়ে দেখ সে কি সিদ্ধান্ত নেয়, আর আমরা তো আছি তোর পাশে। আর তখনই তারা বিনোদের দোকানের দিকে তাকালে দেখে নির্মলার চুলে কিছু একটা ময়লা লেগেছে আর বিনোদ সেটা আলতো করে পরিষ্কার করে দিচ্ছে। এইটা দেখে তো মুরালি আরও রাগে জ্বলতে থাকে। নির্মলা চলে গেলে মুরালি তার বাবাকে কল দিয়ে বলে, বাবা যেটা সন্দেহ হয়েছিল সেটা সত্য, এখন এটা মুকুল ভাইকে ডাইরেক্ট জানাতে হবে। এটা শুনে আঙ্কেল খুব কষ্ট পায়ও বলে, বলতে তো হবেই, তবে ওর মুখের দিকে তাকিয়ে আমি এটা বলতে পারবো না, তুই আয়, দুজনে মিলে কোনোভাবে বলবো। দৃশ্য পরিবর্তন হলে দেখি মুরালি মুকুলের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নির্মলা ফোনে চ্যাট করতে করতে মুরালিকে চা দিলে মুরালি আর চোখে নির্মলাকে দেখতে থাকে। বারান্দায় মুরালির মা সরোজনী নির্মলার ছোট মেয়ে মিনুকে নিয়ে বসে আছে। মুরালি বের হওয়ার সময় সরোজনী বলে, কি চেক আউট টাইম হয়ে গেছে? মুরালি বলে, কিসের চেক আউট? তখন সরোজনী বলে, ঘরে তো আসিস হোটেলের মতোই, রাতে চেক ইন আর সকালে চেক আউট। মানে তার মা বোঝাচ্ছে বাড়ির প্রতি তাদের কোনো ইমোশন নেই, শুধু দুম করে আসে আর চলে যায়। মুরালি তার মাকে পাত্তা না দিয়ে তার বন্ধু নীতিশের বাড়িতে চলে আসে। নীতিশের বোন নিশা উঠোনে গম শুকোতে দিয়েছে। মুরালি বলে, কিরে তোর ক্লাস নেই আজকে? নিশা বলে, পড়াশোনা শেষ, গতকাল একটা ছেলে আমাকে দেখতে এসেছিল, কিন্তু ছেলেটা দেখতে ভালো না। তখন মুরালি বলে, তোর এই চেহারায় কি রাজকুমার আসবে নাকি? নিশা বলে, আসবে তো, একদম আমার মতো স্লিম, লম্বা লম্বা চুল। মুরালি বলে, এমন ছেলে চাইলে পত্রিকায় বিজ্ঞাপন দে। নিশা বলে, এমন ছেলে তো আমাদের গ্রামে আছে, তাহলে আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার কি? এখন কথা হলো, এই গ্রামে এমন লম্বা চুল তো শুধু বিনোদেরই, তাই না? তাহলে কি বিনোদ নিশার সাথেও? তো যাই হোক, নীতিশ বেরিয়ে আসে। তারা নির্মলা ভাবির বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। নীতিশ বলে, তুই মুকুল ভাইকে জানা। মুরালি বলে, ভাইয়াকে তো তুই চিনিস না, জানি এটা শুনে সে কি রিয়েক্ট করে। কিন্তু নীতিশ বলে, কিন্তু একসময় তো বলতেই হবে, তাই না? মুরালি বলে, আর হ্যাঁ, ভাইয়া যদি কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে। প্ল্যানটা কি সেটা পরে বলবো। তো যাই হোক, মুরালি শহরে ফিরে এসে তার বাবাকে সব খুলে বললে সে মুকুলকে ডেকে আনে। ও বলে, বাবা তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দয়া করে কথাগুলো শোনার পর তুই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবি। এরপর সে মুকুলের কাছে নির্মলা আর বিনোদনের সব ঘটনা খুলে বললে মুকুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মাধব বলে, তোর সামনে এখন দুইটা রাস্তা খোলা, হয়তো নির্মলাকে তালাক দিয়ে দে, অথবা যদি মেনে নিতে পারিস তাহলে ওকে নিয়ে দূরে কোথাও চলে যা। এই কথা শুনে মুকুল চিন্তা ভাবনা করে তার বাবাকে জানায়, বাবা আমি ওকে তালাকি দিয়ে দেবো, কিন্তু এত সহজে আমি ওকে যেতে দেবো না। মুরালি বলে, বাবা সোজা গিয়ে দুইটারে ধরে নাক মুখ ফাটিয়ে দিয়ে আসি। আঙ্কেল বলে, না না, এইভাবে হবে না, পুরো গ্রামের সামনে ধরে মার দিতে হবে। তোরা এখন বাসায় যা, যা কিছু করা দরকার তোর কুমার চাচার সাথে কথা বলে করবি। মুরালি আর মুকুল বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মুকুল বইয়ের উপর রাগ করে তার নতুন শাড়ি ব্যাগ থেকে নামিয়ে রাখে। তখন আঙ্কেল বলে, শোন, বইয়ের সাথে এমন ভাব করবি যেন সব কিছু আগের মতোই আছে, আর বেশি ব্রেন খাটানোর চেষ্টা করবি না, কারণ সেই ব্রেন তোর নাই। আর শাড়িটা ব্যাগে নে, আগের মতোই হাসি মুখে বইয়ের হাতে তুলে দিবি। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখি তারা দুই ভাই বাড়িতে চলে এসেছে। মুকুল তার মেয়ের কোকড়ানো চুল দেখে বলে, চুলের একই অবস্থা করেছিস? সরোজনী আন্টি বলে, একদম ঝাড়ুর মতো চুল, আমাদের বংশে কারোর এমন চুল নেই। লেওঠেলা, মুকুলের মনে আরো সন্দেহ ঢুকে গেল, এই সন্তান কি তাহলে ওর না? এমন সময় নির্মলা এসে মুকুলের ব্যাগ নিতে চাইলে মুকুল অফ মোডে বলে, এটা ধরার দরকার নেই, আমারটা আমি নিতে পারবো। নির্মলা এমন আচরণে অবাক হয়, তবে কিছু না বলে সে চা আনতে চলে যায়। মুরালি বলে, ভাই তুমি রাগ করে কথা বলছো কেন? ভাবি বুঝে ফেলবে তো, ন্যাচারাল অ্যাক্টিং করো। ওদিকে নির্মলা হাজবেন্ডের চা নাস্তা এনে তার ব্যাগ খুলে নতুন শাড়ি দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। মুকুল ফ্রেশ হয়ে আসলে নির্মলা খুশিতে তাকে জড়িয়ে ধরে। যে শরীরে অন্যজনের হাত পড়েছে সেই শরীরে মুকুলকে জড়িয়ে ধরতেছে, এতে মুকুলের মেজাজ খারাপ হয়ে যায়, তবে সে কোনো রকমে নিজেকে সামলে নেয়। দৃশ্য আবার পরিবর্তন হলে দেখি মুরালি ও মুকুল প্ল্যান করার জন্য কুমার চাচার বাড়িতে এসেছে। এমন সময় চাচা এসে সামনের পুজো নিয়ে কথা বলতে চাইলে চাচা তাকে ধমক দিয়ে বলে, দেখছেন গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যাও যাও ঘরে গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে এসো, যাও। এই বলে চাচিকে ভাগিয়ে দিয়ে চাচা বলে, এই মহিলাদের সামনে কেউ কিচ্ছু বলবে না। তখন শালু অফিস থেকে ফিরলে মহেশ তাকে শাসিয়ে বলে, তোকে কতদিন বলেছি কাজ থেকে সরাসরি বাসায় আসবি, এত দেরি করলি কেন? শালু বলে, রাস্তা যে জ্যাম, আমি কি উড়ে আসবো নাকি? মহেশ রেগে মেগে বলে, বেশি কথা বলে থাপ্পড় মেরে দেবো। কিন্তু মুকুল বলে, শুধু শুধু ওর উপর রাগ করছিস কেন? ও তো পরিবারের ছোট বোন। মহেশ বলে, মেয়েদের উপর সবসময় নজর রাখতে হয়, সেটা মা হোক, বোন হোক বা বউ হোক, নইলে তোর বউয়ের মতো হবে, বুঝছিস? লেওয়াজালা, কাঁটার উপরে শুকনা মরিস। তখন শালু ঘরে এসে রেগে মেগে বলে, বাড়ির কিছু সালিশ চলতেছে, হ্যাঁ, শুধু শুধু আমার উপর চিল্লাচ্ছে। তখন মহেশের বউ গীতা বলে, তোমার ভাইয়ের স্বভাব তুমি আমার চেয়ে ভালো জানো, কি দরকার উল্টো জবাব দেওয়ার? শালু বলে, ওদের বেটাগিরি তোমরা সহ্য করতে থাকো, আমি পারবো না। বাইরে কুমার চাচা বলে, এখন কি করবি বল?
মহেশ বলে আর কি করব, সোজা গিয়ে বিনোদকে ধরবো আর ইচ্ছে মতো কেলাবো। চাচা বলে না না, শুধু গিয়ে ধরলে আমরা ঝামেলায় পড়ে যাব, চালাকি করে হাতে নাতে ধরতে হবে। তোরা মুরালি যেভাবে বলে সেভাবেই কর, ও আমাদের বংশের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে পরদিন সকালে। মুরালি বাসা থেকে বের হওয়ার সময় দেখে তার মাকে অসুস্থ লাগছে। মুরালি জ্বর আছে কিনা দেখলে আন্টি বলে জ্বর টর নেই, তবে শরীর খুব দুর্বল আর ঘুম ঘুম লাগছে। তখনই মিনু দৌড়ে একটা হাড্ডি এনে নির্মলাকে দেখিয়ে বলে মা এটা কি, আমাদের কুকুরটা সামনে পড়েছিল। মুরালের মুকুল মুখ চাওয়াচাই করে। ওরা ক্লিয়ার যে বিনোদ রাতে এইসব কুকুরকে খেতে দিয়ে শান্ত করে রাখে। কিন্তু নির্মলা হাড্ডিটা ফেলে দিয়ে বলে মনে হয় কাকে ফেলে গেছে, আয় তোকে হাত ধুয়ে দেই। দৃশ্য চলে আসে কুমার চাচার কারখানায়। তারা বাপ বেটা মিলে কাজ করছে। তখন সেখানে মুরালি আসে, আর তাদের পরিকল্পনার একমাত্র নারী সদস্য হচ্ছে মুরালির বোন রিমা। রিমাকে এখনো জানানো হয়নি। মুরালি ফোন করে রিমার হাজবেন্ডের সাথে বিষয়টি শেয়ার করে। রিমা এই সব শুনে বলে আমার তো তখন থেকেই সন্দেহ হয়েছিল, যখন থেকে ভাবি মেকআপ করা শুরু করেছে। এই ড্যানিটাকে ধরার জন্য আমি তোর পাশে আছি। লেও ঠেলা। দৃশ্য পরিবর্তন হলে দেখি নির্মলা মুকুলের শখ করে আনা নতুন শাড়িটা পরেছে, তবে সেটা পরে মরিচ ভাঙানোর জন্য বিনোদন মিলে যাচ্ছে। কেমনটা লাগে। তখন মুকুল বলে এই শাড়ি আমি মরিচ ভাঙাতে যাওয়ার জন্য আনিনি। আন্টি রেগে মেগে বলে তাহলে কি এটা পরে কিচেনে রান্না করার জন্য এনেছিস? তোদের বাপ বেটার তো বউকে নিয়ে কোথাও যাওয়ার সময় তো নেই, আবার বউ যদি সেজে গুজে একাই কোথাও বের হয় তাতেও তোদের সমস্যা। তখন মুকুল বলে আমরা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আন্টি বলে মজা করার সময় তো বন্ধু বান্ধব নিয়ে ঠিকই মাস্তি করিস, কিন্তু আমাদের কথা কি তোরা ভাবিস? মুকুল বলে বন্ধুদেরকে টেনে নিও না তো মা, ওরা না থাকলে তো জানতেই পারতাম না এখানে কি চলছে। কি চলছে মানে? এসব নিয়ে মা ছেলের ঝগড়া লেগে গেলে নির্মলা বলে ওঠে আমার শাড়ি নিয়েই তো সমস্যা, ঠিক আছে আমি পাল্টে আসছি। দৃশ্য কাট হলে দেখি কিসের শাড়ি পাল্টে আসা। মুকুল নির্মলাকে আসতেই দেয়নি। মুকুল নিজেই মরিচ ভাঙাতে চলে এসেছে। তো বিনোদ মুকুলকে দেখে বলে কি ব্যাপার ভাই, তোমাকে অনেক দিন হলো দেখি না যে, শহরে কাজ চলছে তাই খুব ব্যস্ত আছি। নির্মলা ভাবি বলেছিল লে জ্বালা। তো কি এনেছো মরিচ? দেখে তো খুব ঝাল মনে হচ্ছে। এবার নির্মলা ভাবির রান্না তো আরো সুস্বাদু হবে। কন তো কেমনটা লাগে। মুকুলের রাগ তো চান্দিতে উঠে যাচ্ছে। বিনোদ তখন বলে তো শহরে কবে যাবে? মুকুল বলে তাড়াতাড়ি চলে যাব, তোর কাজে কোনো ডিস্টার্ব করবো না। বিনোদ শেষ কথাটা ভালোভাবে খেয়াল না করেই মরিচ নিয়ে চলে যায়। দৃশ্য কাঠ হয়ে চলে আসে মুকুল চাচার কারখানায়। সব মাস্টার মাইন্ড একত্র জড়ো হয়েছে। তখনই সেখানে মুকুল অস্থির হয়ে এসে বলে আমি এইমাত্র বদমাস বিনোদের সাথে দেখা করে আসলাম। শালার মুখ থেকে আজকে সত্যটা বেরিয়ে গেছে যে ও প্রায় নির্মলার সাথে দেখা করে। আর দেরি করা ঠিক হবে না, আমাদের যা করার এখনই করতে হবে। মহেশ বলে মুরালি তোর প্ল্যান কি বল? মুরালি তার ব্যাগ থেকে বড় সাইজের খাতায় একা একটা ম্যাপ বের করে। মুরালির কীর্তি কাহিনী তো কেউ কিছুই বুঝতে পারছে না, কারণ এতটুকু বোঝার মতো জ্ঞান এদের কারোর মধ্যেই নাই। মুরালি বলে আমাদের এলাকায় যা কিছু আছে আমি সবই ম্যাপে তুলে এনেছি, এটা আমাদের ব্লুপ্রিন্ট। এবার সবাই মনোযোগ দিয়ে শোনো। এই বলে মুরালি তার প্ল্যানের স্টেপ বাই স্টেপ বলতে থাকে, আর একই সময়ে সেই সিনগুলো ফাঁকে ফাঁকে চলতে থাকে। মুরালি বলে আজকে মিটিং শেষ হওয়ার পর মুকুল ভাই সরাসরি বাড়িতে যাবে, তবে আচরণ আগের মতোই রাখতে হবে, যেন কিছু বুঝতে না পারে। যদি প্ল্যান কাজ করে তাহলে এটাই নির্মলার সাথে তোমার শেষ রাত, কিন্তু সে তোমার মন গলানোর চেষ্টা করবে, তার ফাঁদে পা দেওয়া যাবে না। কথা মতো সেটাই হয়। নির্মলা রাতে মন গলানোর জন্য বলে আমি শাড়ি পরে বাইরে যাচ্ছিলাম, এটা আপনার ভালো লাগেনি। আরে আমি তো আপনাকে দেখানোর জন্যই শাড়িটা পরেছিলাম। কিন্তু মুকুলের কিছুতেই মন গলাচ্ছে না। তখন নির্মলা বলে ইদানিং আপনি খুব রক্ষণশীল হয়ে গেছেন, আগে তো এমন ছিলেন না। অবশ্য আমার কিন্তু ভালোই লাগে আপনি এমন করলে। মুকুল কিছুতেই মন গলানোর জন্য এবার মুখ ফিরিয়ে নেয়। এরপর মুরালি বলে প্ল্যানের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো পানির ট্যাঙ্ক। ভিনু ভাইয়া তোমাকে কষ্ট করে পানির ট্যাঙ্কে চড়তে হবে। তুমি আর প্রকাশ ট্যাঙ্কের উপর চড়ে দেখবে সেখান থেকে আমাদের বাড়ি দেখা যায় কিনা। ব্যাস প্ল্যান মতো ভিনু আর প্রকাশ ট্যাঙ্কে চড়ে চেক করে দেখে হ্যাঁ দেখা যায়। আর মহেশ ভাই তোমার কাজ হলো এলাকার চেয়ারম্যান মেম্বার আর পুলিশের সাথে যোগাযোগ করা। ব্যাস প্ল্যান মতো মহেশ সবার সাথে যোগাযোগ করে নেয়। আর নীতিশ তোর কাজ হলো শহর থেকে আমাদের জন্য কালো ড্রেস নিয়ে আসবি, কারণ রাতের বেলা এটাই আমাদের সবচেয়ে বড় সেফটি। ব্যাস প্ল্যান মতো নীতিশ শহর থেকে কালো কাপড় নিয়ে চলে আসে। এরপর মুরালি তার আঁকানো ম্যাপে একটি কাঠের গুড়ি রেখে বলে এটা হলো বাথরুম আর এটা হলো বিনোদের বাসা। তাই বিনোদকে হাতে নাতে ধরতে হলে কে কোথায় ওত পেতে থাকবে বলছি। এই বলে মুরালি সবার পজিশন ম্যাপে বুঝিয়ে দেয়। এরপর বলে ফাইনাল অপারেশনের দিন সকাল 9টায় আমি শহরে কাজে ফেরার জন্য বের হব। আর হ্যাঁ ভাইয়া তুমিও কাজে ফেরার কথা বলে ঠিক 10:30টায় বাড়ি থেকে বের হবে। তোমার মেয়ে মিনুকে দেখে ইমোশনাল হয়ে আবার ভাবিকে মাফ করে দেওয়ার কথা ভেবো না। যদি মাফ করার ভাবনা আসে তো হারামজাদা বিনোদের চেহারা কল্পনা করবে, আমাদের গোষ্ঠীর মান সম্মানের কথা ভাববে। আর হ্যাঁ মিনুকে আমরা ওই ড্যানির কাছ থেকে যেভাবেই হোক ছিনিয়ে নেব।
এরপর তুমি নতুন বিয়ে করে সুখের সংসার করিও। হ্যাঁ, ব্যাস ঠিক প্ল্যান মতোই মুকুল বাড়ি থেকে বেরিয়ে আসে। মুরালি বলে, এরপর আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করব। মুকুল ভাই, সন্ধ্যার পর ভাবি তোমাকে কল দেওয়া শুরু করবে, তুমি কিন্তু কিছুতেই কল রিসিভ করবে না। আর মহেশ ভাই বাড়িতে গিয়ে বলবে যে তুমি আর চাচা সারা রাত বাইরে কাজ করবে, তাই বাসায় আসতে পারবে না। তো প্ল্যান মতো মহেশ বাড়িতে গিয়ে দেখে তার মা আর বউ গীতা বসে টিভি দেখছে। মা, আমাদের জরুরি কাজ পড়ে গেছে, আজকে রাত্রে বাইরে থাকতে হবে। আর গীতা, তুমি এখন টিভি বন্ধ করে শুয়ে পড়ো। গীতা টিভিটা বন্ধ করতে দেরি করলে মহেশ তার দিকে চোখ গরম করে তাকাতেই সে সাথে সাথে টিভিটা বন্ধ করে দেয় ও মহেশ চলে যায়। মুরালি বলে, ঠিক এই সময় আমাদের বাড়িতেও মা আর নির্মলা সিরিয়াল দেখতে বসবে। এখানেই শেষ হবে আমাদের পরিকল্পনার প্রথম ধাপ। এবার শুরু হবে পরিকল্পনার দ্বিতীয় ধাপ। কুমার চাচা অভিযানের লক্ষ্যে ভাতিজাদের হাতে লাঠি ও রশি তুলে দেয়। মুরালি গিয়ে কাঠের একটা স্পেশাল অস্ত্র দিয়ে বলে, শালাকে আমাদের এই খানদানি অস্ত্র দিয়ে মারবি, তাহলে আমাদের পূর্বপুরুষ খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই লোহা ব্যবহার করবি না, কারণ কাঠের উপর আমাদের ভরসা আছে। কাঠ দিয়ে মারলেও অন্তত প্রাণে মরবে না। মুরালি টেবিলের উপর একটা বালতি রেখে বলে, সবার ফোন সুইচ অফ করে এটাতে রাখো। নীতিশ বলে, ফোন রাখতে হবে কেন? মুরালি পুরো আর্মি কমান্ডারের ভাব নিয়ে বলে, যখন মিশন শুরু হবে তখন সবার ফোকাস শুধু মিশনে থাকতে হবে। এই মিশনে আমি কোনো কম্প্রোমাইজ চাই না। বুঝতে পেরেছো সবাই? মুরারির সিরিয়াসনেস দেখে সবাই আরও বেশি সিরিয়াস হয়ে যায় এবং একে একে সবার ফোন অফ করে বালতিতে রাখে। এরপর প্রতিদিনের মতো টিভিতে সিরিয়াল শুরু হয়ে গেলে এরাও মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর ওদিকে এদের বাবা মাধব আঙ্কেল শহরে বসে অধীর আগ্রহ, উত্তেজনা ও টেনশন নিয়ে অপেক্ষা করতে থাকে। মিশন শুরু হয়। চলেন একসাথে দেখি কিভাবে মিশনটা হয়। মুরারি আর মুকুল কচু গাছের নিচে পজিশন নিয়ে অপেক্ষা করছে, আর ওদিকে নির্মলা খাবার খেতে খেতে শাশুড়ির সাথে বসে সিরিয়াল দেখছে। কিছুক্ষণ পর মুরারি নড়াচড়ার একটু শব্দ হতেই তাদের কুকুরটা টের পেয়ে যায় ও ঘেউ ঘেউ করতে শুরু করে। মুরারি প্ল্যান করার সময় তাদের কুকুরের কথা মাথায় ছিল না, সবার তো মাথায় হাত, এই বুঝি ধরা খেয়ে গেল। ওদিকে কুকুরের ঘেউ ঘেউ শুনে আন্টি নির্মলাকে বলে, কুকুরটা তো এমন করে না, একটু বাইরে গিয়ে দেখো তো কেন ডাকছে। নির্মলা তখন টর্চ নিয়ে বাইরে বের হয়। দেখেন কি ঘটে। নির্মলা চলে গেলে কুকুরটি আবারও ঘেউ ঘেউ করে। মুকুল বলে, ওকে কিভাবে থামাবি? মুরালি বলে, আমরা অপেক্ষা করতে থাকি, বিনোদ এসে ঘুমের ওষুধ মেশানো হাড্ডি দিলেই খেয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা, আপাতত একটা কাজ করি, আমি টাইগারের কাছে যাই, ও আমাকে দেখে শান্ত হয়ে যাবে। এই বলে মুরালি টাইগারের কাছে আসে ও আদর করে বলে, বাবারে, তোর মালিক খুব বিপদে আছে রে বাবা, তোর পায়ে ধরি, 15 মিনিটের জন্য একটু চুপ থাক, একটা হারামজাদাকে ধরতে এসেছি, তুই আমাদের একটু উপকার কর। মুরালি কুকুরের সাথে কথা বলছে, ঠিক এমন সময় নির্মলা জানালা বন্ধ করতে করতে আন্টিকে বলে, চলেন আপনাকে ব্লাড প্রেশারের বড়ি দিচ্ছি। এই কথা শুনে মুরারি সেখান থেকে পালিয়ে তার বড় ভাইয়ের কাছে এসে বলে, ভাই, ওই যে মাকে রোজ ব্লাড প্রেশারের বড়ি খাওয়ানোর ছলে ঘুমের বড়ি খায় ঘুম পাড়িয়ে দেয়। এইটা শুনে মুকুল নির্মলার উপর আরো বেশি রেগে যায়। তো সিরিয়াল চলছে আর এদিকে সবাই অপেক্ষা করছে কতক্ষণে সিরিয়াল শেষ হবে। একটু পরেই সিরিয়াল শেষ হলে সবাই চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হয়। যে যেখানে ছিল সেখান থেকে মুরারির বাড়ির কাছে এসে অবস্থান নিতে থাকে। মুরালির বোন রিমা নির্মলাকে হাতে নাতে ধরা দেখতে এই মাঝরাতে অটো ভাড়া করে তার স্বামীকে নিয়ে আসতে থাকে। অন্য দিনের মতো এই সিরিয়াল শেষে নির্মলা বাড়ির সব লাইট বন্ধ করে দেয়। মিশনের সদস্যরা শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করতে থাকে বরাবরের মতো নির্মলার ঘরের লাইটটা আবার জ্বলে ওঠার জন্য। একটু পরে ঠিক সেটাই ঘটে। সবাই তো মহা খুশি, কারণ এই লাইটটা বন্ধ হওয়ার পরে বিনোদ আসবে। আর বরাবরের মতো লাইটটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেলে এদের উত্তেজনা আরও বেড়ে যায়। ভেনু ট্যাঙ্কের উপর থেকে সবাইকে আপডেট দিচ্ছে 20 সেকেন্ডের মধ্যে বিনোদ আসবে ও 40 সেকেন্ডের মাথায় এসে দেওয়াল টপকাবে। ঠিক তখনই নির্মলা বেরিয়ে আসে। এও বলে, কানাকাটি বন্ধ করো, ওরা শুরু করেছে কিন্তু শেষটা আমরা করব।
তো প্ল্যান মতো মুরারির বাথরুমের দরজাটা আটকে দিয়ে বারান্দার লাইটটা জ্বালালে সিগন্যাল লাইট দেখে বাইরের ট্যাঙ্কের উপর থেকে ভিনু আর প্রকাশ বুঝে ফেলে যে অপারেশন সাকসেসফুল। ব্যাস, এরা এমনভাবে সেলিব্রেট করা শুরু করে যে বাংলাদেশ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে গেছে। নীতিশ, মহেশ, কুমার চাচা যে যেখানে ছিল সবাই মুরারিদের বাথরুমের দিকে রওনা দেয়। এদিকে মুরারি আর মুকুল বিনোদ ও নির্মলাকে বাথরুমে বন্দি করে বাইরে দাঁড়িয়ে থেকে সবার আসার অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে মিশনের সকল সদস্য চলে আসে। মহেশ এলাকার মেম্বারকে খবর দিয়েছে সে আসলে দরজা খোলা হবে। মহেশ বলে, বাবা বিনোদ, আজকে তোর খেল খতম। পুরা ব্যান্ড পার্টি নিয়ে এসেছি তোকে জামাই আদর করার জন্য। তুই ভেবেছিস কি তলে তলে টেম্পো চালাবি আর কেউ কিছু বুঝতে পারবে না? আজকে বুঝবি কত ধানে কত চাল। বিনোদ বলে, মহেশ দরজা খোল, আমি বের হলে তোর কিন্তু খবরই আছে। এমনিতে সবার মাথা গরম, তার উপর বিনোদের তেজ দেখে মুরারি রেগে গিয়ে বলে, তেজ কম দেখা শালা, তোকে সাইজ করার জন্য বাইরে সবাই অপেক্ষা করতেছে, খালি একবার মেম্বারকে তার লোকজন আসতে দে। তোর বাপে এই বাথরুম নিজেদের দাবি করছিল তাই না? আজকে এই বাথরুমে তোর বিয়ে দিয়ে দেবো। এদিকে বাইরে হইচই শুনে মুরারির মা সরজনী আন্টি বেরিয়ে আসে। ও বলে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তোরা দুই ভাই তো সকালেই শহরে চলে গেলি, তাহলে এখানে কি করছিস? মুকুল বুঝতে পারছে না তার মাকে কথাটা কিভাবে বলবে। কুমার চাচা বলে, কিরে কি দেখছিস, সত্যটা বলে দে। মুকুল মিনমিন করে বলে, মা নির্মলার না বিনয়ের সাথে পরকীয়া চলছে, তাই আমরা ওকে ধরতে এসেছি। আন্টি তো কিছুই বুঝতে পারছে না। সে বলে, তার মানে নির্মলা এখন এই বাথরুমে বন্দি, তাই তো? প্রকাশ বলে, হ্যাঁ আন্টি অনেক কষ্টে ধরেছি। আন্টি বলে, ও আচ্ছা, তাহলে ঘরে যে মিনুর সাথে শুয়ে আছে সে কে? তোর দাদি। নির্মলা বাহিরে, তার মানে ভিতরে অন্য মেয়ে? মানে দাঁড়ালো ভিন্ন যে মেয়েকে নির্মলা ভেবে এরা এত কিছু ঘটিয়ে ফেলেছে সেই মেয়েটা আসলে নির্মলা ছিলই না। প্রকাশ কানে কানে বলে, ভিনু ভাইয়া তোমার সাইজে গড়বড় হয়ে গেছে, এইবার তোমার খবর আছে। এদিকে মুকুল ভাবছে তার সহজ সরল বউ নির্মলা যদি এখন শোনে তার স্বামী তাকে এত বড় সন্দেহ করেছে, তাহলে তো তারও খবর আছে। ঠিক এমন সময় এলাকার মেম্বার দলবল নিয়ে এসে বলে, কি খবর, নির্মলা ধরা পড়েছে? লেও ঠেলা। মহেশ পরিস্থিতিটা ঘোরানোর জন্য মেম্বার সহ গ্রামের সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে যে বিষয়টা আসলে নির্মলার না, বিষয়টা আসলে বিনোদের। বিনোদ রোজ রাতে এই বাথরুমে গ্রামের কোনো এক নষ্টা মেয়ের সঙ্গে নোংরামি করে, আর তাই এরা বিনোদকে হাতে নাতে ধরতে এসেছে। এভাবে মহেশ বিষয়টা ঘুরিয়ে ফেলেছেই। এমন সময় মুকুলের বোন রিমা এসে বলে, কিরে মুরালি, ভাবি ধরা পড়েছে? লেও ঠেলা। মুরালি ইশারায় চুপ করতে বললে রিমা দেখে নির্মলা বাহিরে ও রিমার দিকে তাকিয়ে আছে। রিমা তো ভয়ে শেষ। মেম্বার বলে, তাহলে আর দেরি করে লাভ কি, দরজা খুলে দে। সবাই বলে, হ্যাঁ দরজা খুলে দে। মহেশ তো আরো এক ধাপ এগিয়ে, সে বলে, চলো সবাই হাততালি দিয়ে গ্রামের নষ্ট মেয়েটাকে স্বাগত জানাই। নীতিশ তখন দরজার লক খুলে দিলে সবাই অধীর আগ্রহে এটা দেখার জন্য চেয়ে আছে যে বিনোদের সাথে ভিতরে থাকা মেয়েটা আসলে কে। তো বিনোদ বেরিয়ে এসেছে, কিন্তু মেয়েটি এখনো বের হচ্ছে না দেখে মহেশ বলে, বারো ভাতারি, মুখ দেখাতে কি লজ্জা লাগছে, বেরিয়ে আয়। তখন ধীরে 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 মেয়েটি বেরিয়ে আসলে, এ কি, এটা তো মহেশের বউ গীতা। এই যারে ইজ্জতটা গেছে এবার। মহেশের হুঁশ ফিরতেই মহেশ গীতাকে মারার জন্য তেড়ে উঠলে সবাই তাকে আটকায়। মুকুল বলে, মহেশ মারার দরকার নেই, আমরা কথা বলে একটা সমাধান করার চেষ্টা করি। মহেশ বলে, কি সমাধান করবি তুই? আজকে তোর বউ যদি এখানে থাকতো তাহলে কি তুই এটাই বলতি? তুই তো তোর বউকে তালাক দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলি, আর আমার বউ হওয়ার পরে বিরাট হৃদয়বান হয়ে গেছিস, তাই না? মুকুল লজ্জায় নির্মলার দিকে তাকালে দেখি নির্মলা এসব শুনে কাঁদতেছে। মুরারি বলে, মহেশ ভাই বাড়াবাড়ি করো না। মহেশ বলে, কিসের বাড়াবাড়ি? যখন বিষয়টা তোর ভাবিকে নিয়েছিল তখন তো বিশাল ম্যাপ বানিয়ে খুব মাস্টার প্ল্যান করতেছিলি। নির্মলা ভাবি, এখানে যত ভদ্রলোক দেখছেন না, এরা সবাই আজকে আপনাকে হাতে নাতে ধরার জন্য এখানে এসেছে। কারখানায় গিয়ে দেখেন আপনাকে ধরার জন্য বিরাট ম্যাপ বানিয়েছে। আপনার প্রিয় দেবর আর সাথে ছিল আপনার প্রাণের স্বামী, আর ওই হারামজাদা দর্জিটা কই, যে গ্রামের সব মেয়ের মাপ জানে? এই তো, হ্যাঁ এই তো সেই বিনু, যে অন্ধকারে মেয়েদের ছায়া দেখে বুকের মাপ বলে দিতে পারে। আর প্রকাশ, তোকে আমি কিছুই বলবো না, কারণ তুই না হলে এই হারামজাদির গোপন খবর আমি কিছুতেই জানতে পারতাম না। আর সরজনী চাচি, আপনার স্বামীও কম না, সে শহরে বসে আজ রাতের মামলার রায় শোনার জন্য অপেক্ষা করে যাচ্ছে। মহেশের বাবা মহেশকে থামার জন্য বলে, এবার চুপ কর, তোর নিজের বউ ধরা পড়েছে বলে কি সবাইকে দোষী করবি নাকি? বাবার ধমকে মহেশ চুপ করলে এক চাচি গীতাকে বলে, তুই আমাদের বংশের সম্মানের কথা একবারও চিন্তা করলি না? গীতা এবার প্রথমবারের মতো মুখ খোলে। গীতা বলে, আপনারা সবাই যে দৃশ্যের মজাটা লুটতে এসেছেন সেটা মিস করে ফেলেছেন, তাই তো? ঠিক আছে, তাহলে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বলে সে বিনোদকে কিস করতে নিলে কুমার চাচা বলে, এবার থাম, আর কত তামাশা করবি? গীতা বলে, আমি তো কিছুই করিনি, এতক্ষণ আপনার ছেলে তামাশা করলো, তাতে তো কোনো সমস্যা হয়নি, এবার আমি বলবো আপনারা শুনবেন।
গীতা তার স্বামীকে বলে, আচ্ছা বলুন তো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনি কোনোদিন আমার সাথে ভালোবেসে ভালোভাবে কথা বলেছেন? আমার ভালো লাগা খারাপ লাগা আমি কি চাই সেগুলোকে পাত্তা দিয়েছেন? কোনোদিন আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করেছেন? একটা বউ যদি তার স্বামীর থেকে এসব না পায়, তাহলে সেই মেয়ের ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা ভয়ঙ্কর একটা জিনিস, যা আমার মতো ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। বিনোদ আমাকে বোঝে, আমার অনুভূতিগুলোকে বোঝে, আমাকে গুরুত্ব দেয়, আমার ভালো লাগাকেও গুরুত্ব দেয়, সাথে আমাকে যথেষ্ট সম্মানও করে। তাহলে বলেন, তার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? প্লিজ আমাকে ওর সাথে যেতে দিন। এই বলে গীতা বিনোদের সাথে চলে যেতে নিলে মহেশ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কুমার চাচা বলে, ও যেহেতু নিজের ইচ্ছায় যেতে চাচ্ছে, ওকে যেতে দে। মহেশ বাধ্য হয়ে পথ ছেড়ে দেয়। আর তখনই সরোজিনী আন্টি মুরালিকে ঠাস করে একটা চর মারে ও বলে, যা তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই যে তোর আসল বাবা, তার কি কোনো প্রমাণ আছে? এরপর আন্টি নির্মলাকে বলে, মারে, মানুষ তো দূরের কথা, স্বয়ং ভগবান এসেও তোর নামে বাজে কিছু বললে আমি বিশ্বাস করতাম না। তুই আছিস বলে এই ঘরটা এখনো টিকে আছে, নয়তো কবেই সব ভেঙে পড়তো। তুই এখন সবার সামনে এই বদমাইশের মুখে থাপ্পড় মার। এই থাপ্পড়ে ওর সন্দেহ আর তোর মনের কষ্ট দূর হবে। যা, মার থাপ্পড়। নির্মলা চুপ করে থাকলে আন্টি তার ছেলেকে বলে, খবরদার, থাপ্পড় না খেয়ে বাসায় আসবি না। স্বামীকে মেরে নির্মলা নিজেই এমনভাবে কাঁদছে যেন থাপ্পড়ের আঘাতটা নির্মলার নিজের কলিজাতেই লেগেছে। এরপর আন্টি ঘরে যাচ্ছে, তখন রিমাও পিছু পিছু আসতে নিলে আন্টি বলে, তুই কোথায় যাচ্ছিস? যেখান থেকে এসেছিলি সেখানেই ফিরে যা। এই বলে আন্টি নির্মলাকে নিয়ে চলে যায়। তখন গীতা আর বিনোদ চলে যেতে ধরলে বিনোদরজি বাথরুমের ভিতরে থাকা ছাড়া সালোয়ারটা নিয়ে এসে বলে, তোমার সালোয়ারটা তো নিয়ে যাও। গীতা বলে, এটা আমার না। এই বলে গীতা মুচকি হেসে চলে যেতে থাকলে ভিনু তো শকড, এটা গীতার নয়, তাহলে এটা এই বাথরুমে তাহলে আর কার বউ আসে? প্রকাশ সালোয়ারটা দেখে বলে, বিনু ভাইয়া, এই সালোয়ারটা মনে হয় তোমার বাসার আঙ্গিনায় শুকাতে দেখেছিলাম। তো এই মুভিটা দেখে কে কি শিখতে পারলেন? আপনার করা কমেন্ট দেখলে বুঝতে পারবো কে কোন চিন্তা ভাবনা নিয়ে মুভিটা দেখেছেন। ভালো থাকেন, শনিবার সন্ধ্যায় আবার দেখা হচ্ছে। আর এই যে দেখেন বাম পাশে ভেসে উঠেছে কোরিয়ান সিনেমিকাইল ইউটিউব চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করে রাখুন কোরিয়ার এবং বিভিন্ন দেশের মুভিগুলা বাংলা এক্সপ্লেনেশন দেখতে।